আজ অষ্টমবারের মতো পাত্রপক্ষ অরিনকে রিজেক্ট করে গেল। চলে যাওয়ার সময় পাত্রের মা মলিন মুখ করে বললেন, আমরা খুব শীঘ্রই জানাবো। অরিন জানে এই শীঘ্রই সময়টা আর কখনোই আসবে না। অরিনের মা হালিমা হাল ছেড়ে দিয়ে বললেন, আর সম্ভব না, মেয়েকে ঘরের খুঁটি বানিয়েই রাখতে হবে। অরিনের কান্না পেয়ে গেল অজান্তে। মা এভাবে কেন বললেন? অরিনের বয়সটাই বাকি মাত্র 20-এ পা রেখেছে। এই বয়সে তো বিয়ের জন্য শেষ সীমা নয়। আর যে পাত্র কেবল গায়ের রং দেখে পাতেই রিজেক্ট করে চলে যায়, তাদের অরিন ভালো মানুষ বলেই মনে করে না। প্রত্যেকবার পাত্রপক্ষ চলে যাওয়ার পর বাড়িতে শোক দিবস হয়। মা হতাশ মুখে বসে থাকেন, যেন কেউ মারা গেছে। আজও তাই হলো। তবে আজকে নতুন যেটা যোগ হয়েছে, মা একটু পরপর মুখে আঁচল চেপে কাঁদছে। এত কিসের কষ্ট তার? অরিন তো মেয়ে হয়ে ছেলের কাজ করে, ভার্সিটির ক্লাস শেষ করে 6টা টিউশন সামলায়। মোট 12,000 টাকা ইনকাম হয়। সংসারের সকল দায়িত্ব তার কাঁধে। ছোট বন্ধুর স্কুলের বেতন দিতে হয়, মাসে মাসে মানুষের ধারের সুদ দিতে হয়। তাদের সংসারে এমন কোনো মাস নেই যে মাসে ধার নেওয়া হয়নি। মা কোমরের ব্যথার জন্য কাজ করতে পারে না, আলাদা একজন বুয়া রাখতে হয়। অরিন চেষ্টা করে টিউশনি বাড়াতে, কিন্তু সময় পায় না। বেশি বেতনের টিউশনিও জোগাড় হয় না। তাদের মতো অজোগাড়া পায়ে থেকে এর চেয়ে বেশি বেতনের টিউশনি পাবার স্বপ্ন দেখা অভাব। আগে অরিনের অবস্থা এত খারাপ ছিল না। বাবার মৃত্যু আর ভাইয়ের অ্যাক্সিডেন্টের পর জীবনে অন্ধকারের ঢোল নামল। মা অনেকদিন কোনো কথা বলতে পারলেন না, বিছানায় পড়ে রইলেন। সুস্থ সবল যুবক ছেলে হারানোর শোক সইতে কাটানো যায় না। অরিন ভার্সিটি যাওয়ার সময় তারিনা জেরিনকে স্কুল ড্রপ করে যায়। আজও তাই করলো। অরিন জেরিন ক্লাস 2-তে পড়ে, যমজ বোন। অরিনের গায়ের রং কালো হলেও এই দুইজন দবদবা ফর্সা। অরিন এই ভেবে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে যে ওদের বিয়ে দিতে মায়ের কোনো অসুবিধা হবে না। স্কুলের গলি পার হওয়ার চায়ের দোকান থেকে সাদাত ভাই ডাকলেন, এই যে অরিন, শুনে যাও। অরিনকে অনিচ্ছায় থামতে হলো। সাদাত ভাই মানুষটা ভালো, কিন্তু ইদানিং তিনি অরিনের দিকে অন্যরকম নজরে তাকাচ্ছেন। রাস্তায় দেখা হলে অকারণে দাঁড় করিয়ে কথা বলবেন, লাজুক ভঙ্গিতে হাসবেন। অরিনের ভীষণ অস্বস্তি হয়। এই মানুষটিকে সে পছন্দ করে না, কিন্তু এই কথা মুখের উপর বলাও যায় না। মা একবার অনেক অসুস্থ হয়ে পড়ায় অরিন হাসাদের থেকে 26,000 টাকা ধার করেছিল। মাকে হসপিটালে ভর্তি করানো জরুরি ছিল। সেই টাকা সুদ দিতে পারলে হাসাদ ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করা সম্ভব, কিন্তু এত টাকা সুদ অরিন কোত্থেকে দিবে? তাই যতদিন টাকার ব্যবস্থা না হচ্ছে, হাসাদ ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাচ্ছে না। অরিন হাসি মুখে ঘুরে তাকালো। কি ব্যাপার হাসাদ ভাই, যাচ্ছ কোথায়? এই তো ভার্সিটি যাচ্ছি। ও আচ্ছা, চলো আমি রিক্সা ডেকে দিই। রিক্সা লাগবে না, আমি হেঁটে যাব। এত দূরে হেঁটে যাবে? বলো কি, পা ব্যথা করবে তো? প্রতিদিন হেঁটেই যায়, আমার অভ্যাস আছে, তাই সমস্যা হবে না। হাসাদ গম্ভীর মুখে কিছু একটা চিন্তা করে বলল, আমি ভাবছি খুব শীঘ্রই একটা বাইক কিনবো। এরপর তোমাকে আর কষ্ট করতে হবে না, রোজ বাইকে করে ভার্সিটি যেতে পারবে। অরিনের গা জ্বলে উঠল, কিন্তু সে শুধু হাসলো, কোনো জবাব দিতে পারল না। দারিদ্রতা মানুষকে মাঝে মাঝে বোবা বানিয়ে দেয়। ক্যান্টিনে বসে শুকনো রুটি চিনি দিয়ে খাচ্ছিল অরিন। দূর থেকে সেই দৃশ্য দেখে ইলমির এত মায়া হলো, 2টো ফ্রাইড রাইস অর্ডার দিয়ে সে অরিনের সাথে বসলো। অরিনের হাত থেকে খাবার কেড়ে নিয়ে নিজে খেতে লাগলো। দেখি তো কি এনেছিস? অরিন আড়ষ্ট কণ্ঠে বলল, তেমন স্পেশাল কিছু নয়, রুটি আর চিনি। সকালে মা অসুস্থ ছিল, তাই রান্না করতে পারেননি। রাতের বেঁচে যাওয়া রুটি নিয়ে আসতে হয়েছে। খুব মজা। ইলমি কত স্বাচ্ছন্দ্যে খাচ্ছে। অরিনের মন ক্রমশ খারাপ হতে লাগলো। চূড়ান্ত মন খারাপ হলো যখন দেখলো ইলমি তার জন্য ফ্রাইড রাইস অর্ডার করেছে। অরিন সাথে সাথে বলল, আমার খিদে নেই, একটা থাপ্পড় দিব। তোকে ছাড়া একা একা কিছু খেয়েছি কখনো? অরিনের কেঁদে ফেলতে মন চাইল। সবসময় ইলমিই কেন তার জন্য করবে? সে তো ইলমির জন্য আজ পর্যন্ত কিছুই করতে পারেনি। নিজের বাড়িতে এনে ইলমিকে ভালো মন্দ কিছু খাওয়াতেও পারেনি। প্রথম যেদিন ইলমি তাদের বাড়িতে গেল, মেনুতে ছিল তখন ছিল কেবল ডাল আর শুটকির ভর্তা। ইলমি ডাল খেতে পারে না, আবার এত বড় গোরের মেহমানকে শুধু ডাল খেতে দেওয়া যায় না। অরিন কোনো মতে একটা ডিমের ব্যবস্থা করলো। মাসের শেষ তখন, হাতে কানাকুড়িও নেই। রাসেল ভাইয়ের দোকান থেকে একটা ডিম বাকি আনা হলো।
সেই ডিম ইলমি খাওয়ার সময় অসহায় চোখে তাকিয়েছিল অরিন, তারিন আর ঝেরিন। কতদিন তারা ডিম খায় না। তারিন রোজই ডিম খাওয়ার বায়না করে। ইলমি নিজের ডিমটুকু 3 ভাগ করে জেরিন আর তারিনকে দিয়ে দিল। অরিনের এই দিকে দিয়ে নিজেকে সৌভাগ্যতমী মনে হয়। ইলমির মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। ইলহান আবার মনে করার চেষ্টা করলো। মেয়েটার গায়ের রং কালো ছিল, কিন্তু শাড়ির রং ছিল সাদা, ধবধবে সাদা। চোখ দুটি উজ্জ্বল, ঝকঝকে আর গভীর। চেহারা আত্মবিশ্বাসের ভাব প্রবণ। এত রূপসী একটি মেয়ে, অথচ ইলহান তার নামটাই মনে করতে পারছে না। উফ! ইলমি ভার্সিটি থেকে ফেরার সাথে সাথে ইলহান বোনের ঘরে হানা দিল। শোন, সেদিন নাইট পার্টিতে তোর যে বান্ধবী এসেছিল তার নাম কি? ইলমি হতাশ গলায় বলল, ভাইয়া, নাইট পার্টিতে আমার মোট 8 জন বান্ধবী এসেছিল। তুমি কার নাম জানতে চাইছো? ওই যে অনেক সুন্দরী সাদা শাড়ি পরেছিল। সুন্দরী আবার সাদা শাড়ি? ইলমি ভাবলো কিছুক্ষণ, মনে পড়তেই বলল, ও বুঝেছি, মেঘার কথা বলেছ নাকি? আমি কিভাবে জানবো? আমি তো তার নাম জানি না। আমাদের ফ্রেন্ড গ্রুপে তো মেঘাই সবচেয়ে সুন্দরী, আর সেদিন সে সাদা শাড়িও পরে এসেছিল। তাহলে হয়তো মেঘাই। তুমি ওকে কেন খুঁজছো ভাইয়া? সেই রাতেও আমার একটা উপকার করেছিল, কিন্তু আমি ওকে ধন্যবাদ জানাতে পারিনি। তুই কি ওকে একদিন বাসায় আসতে বলবি? ইলমি মুখ টিপে হাসলো, মাথা কাত করে বলল, আচ্ছা বলবো। ঠিক আছে, বলিস কিন্তু মনে করে। মেঘা 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 নামটা আওড়াতে আওড়াতে ঘর থেকে বের হয়ে গেল ইলহান। ইলমির কেবল হাসি পাচ্ছে। অবশেষে তার নাকুচুর রাজপুত্রের মতো দেখতে বাইটা কোনো মেয়েকে পছন্দ করেছে। অরিন বাড়ি ফিরেই তাজ্জব বনে গেল। হাসাদ ভাই এসেছে। তারিন আর জেরিনের জন্য সিপ, জুস, কেক, বিস্কুট, আইসক্রিম এনে টেবিল ভরে ফেলেছে। দুজন বিছানায় বসে পা দুলিয়ে আরামে খাচ্ছে। মায়ের সেরা অত্যন্ত হাসি হাসি। অরিন রুমে প্রবেশ করতে হালিমা আলমারি থেকে শাড়ি বের করে দিয়ে বললেন, আজ আর টিউশনিতে যাওয়ার দরকার নেই। হাসাদ তোর জন্যই এসেছে। তোকে নিয়ে কোথায় ঘুরতে যাবে? এতক্ষণ ধরে বসে আছে ছেলেটা। তুই ফোন ধরেছিলি না কেন? আমি বাসে ছিলাম মা। আর আমি টিউশনিতে যাব না কেন? বাচ্চাগুলোর পরীক্ষা, আমাকে যেতেই হবে। এ সময় মিস দিলে গার্ডিয়ান রেগে যায়। এসব ফকিরনিদের টিউশনি ছাড়তো আর করতে হবে না। আর সাথে সাথে তোর বিয়েটা হয়ে গেলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তখন আমরা সবাই খুব ভালো থাকবো। তোরও পাড়ায় পাড়ায় গিয়ে টিউশনি করে বেড়াতে হবে না। তুমি এসব কি বলছো মা? আমি কেন ওনাকে বিয়ে করব? উনি একটা অশিক্ষিত গুন্ডা। হালিমা কটমট করে বললেন, তোর জন্য কি এখন ডিগ্রিধারী রাজপুত্র আসবে? হাসা অশিক্ষিত হলো অবস্থাপন্ন। এমন ছেলে পাওয়া আর আকাশের চাঁদ হাতে পাওয়া একই কথা। তাও নিজে থেকে তোকে পছন্দ করেছে। ডং করবি না অরিন। হাসাদের সাথে যদি তোর বিয়ে না হয়, তাহলে আমার বিষ খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। হালিমার শাড়িটা বিছানায় ছুড়ে দিয়ে চলে গেলেন। অরিন সাথে সাথে মুখ চেপে ধরল। তার 2 চোখ দিয়ে ঘন কালো জল গড়েছে। এক সময় ভাবলো, হাসাদ ভাইয়ের সাথে বিয়েটা হলে মন্দ কি? হয়তো অরিন কোনোদিন সুখী হতে পারবে না, কিন্তু মাথা থেকে ধারের বোঝা নামবে। অরিনের বোন দুটো একটা নিশ্চিত জীবন পাবে। মা অনেকদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। অরিন শাড়ি পরে তৈরি হয়ে নিল। আর সে হাসাদ ভাইয়ের থেকে আরও 5,000 টাকা ধার চাইবে। ঘর ভাড়া বাকি পড়ে আছে। সামনের মাসে টাকা দিতে না পারলে বাড়ি ছাড়া হতে হবে। টাকার জন্য হলেও হাসাদ ভাইয়ের সাথে ঘুরতে যাওয়াটা দরকার। দারিদ্রতা মানুষকে মাঝে মাঝে আত্মসম্মানহীন বানায়। মেঘা খুশিতে জুমজুম করছে। একবার একে জড়িয়ে ধরছে তো আরেকবার ওকে। অরিন অবাক করে ইলমিকে জিজ্ঞেস করলো, এর আবার কি হলো? ইলমি হাসতে হাসতে বলল, আমার বড় ভাই মেঘাকে বাড়ি নিয়ে যেতে বলেছে। এটা শুনেই তো খুশি হওয়ার কি আছে? আমিও বুঝতে পারছি না। ওকেই জিজ্ঞেস কর। অরিনে জিজ্ঞেস করতে গেল না। মেঘাকে তার প্রচণ্ড অহংকারী মনে হয়। ক্লাসে কখনো অরিনের পাশে মেঘা বসেনি। প্রথম দিন যখন ইলমি অরিনের সাথে মেঘার পরিচয় করিয়ে দিল, তখন মেঘা এমনভাবে নাক কুচকিয়েছিল যেন অরিন নোংরা জাতীয় কিছু। অরিন অবশ্য মন খারাপ করেনি। এই ধরনের ব্যবহার সে অভ্যস্ত। কিন্তু মেঘার সাথে অরিন কখনো নিজে থেকে কথা বলেনি। ইলমির ভাইয়ের কথা বেশ ভালো করেই মনে আছে অরিনের। 2 মাস আগে অস্ট্রেলিয়া থেকে ফিরেছে। দেখতে অস্ট্রেলিয়ান হিরোর মতো। গায়ের রং এত ফর্সা যে শ্বেত রোগী
বলে ভ্রম হয়। অরিন এত ফর্সা ছেলে মানুষ আগে কখনো দেখেনি, তবে মানুষটি একটু পাগলাটে ধরনের। সেদিন রাতে অরিন না দৌড়লে তো 7 তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে দিচ্ছিল। নাইট পার্টি হচ্ছিল ইলমিদের ছাদে। বিশাল বড় বাউন্ডারি দেওয়া ছাদের এক পাশে সুইমিং পুল আর অন্য পাশে দোলনা। যেই পাশে সুইমিং পুল ছিল সেখানে ইলমির হইচই করছিল। ঠিক তার বিপরীত পাশে দোলনার নিঃসঙ্গের মতো বসে রয়েছিল ইলহান। অরিনের বাড়ি থেকে মা ফোন করে জানায় ঘরে রান্না করার মতো কিছু নেই, অরিন যাতে বাজার নিয়ে ফিরে। সাউন্ড বক্সে তখন গান চলছিল তীক্ষ্ণ শব্দে। অরিন এত শব্দের মাঝে মায়ের একটা কথাও বুঝতে পারছিল না। সে ছাদের অন্য পাশে চলে গেল। তখনও অরিন জানত না যে ছাদের ওই পাশে একটা ছেলে বসে আছে। হঠাৎ 6 ফুট সাইজের বিশাল দীর্ঘ দেহে মানুষটিকে ছাদের কার্নিশে দাঁড়ানো দেখে ভয়ে আত্মা কেঁপে উঠল অরিনের। মুখ দিয়ে ছিটকে বেরিয়ে এলো চিৎকার। ওই পাশে এত হইচইয়ের মাঝে অরিনের চিৎকার কেউ শুনল না। এমনকি যে মানুষটিকে দেখে অরিন চিৎকার দিয়েছে সেও কোনো হেলদোল দেখালো না। দেয়ালের উপর দাঁড়িয়ে কেমন নেশাগ্রস্তের মতো ডলতে লাগলো, যে কোনো সময় পড়ে যেতে পারে। বিপদের আশঙ্কা দেখে অরিন প্রায় ছুটে গেল। ছেলেটির দবদবে সাদা হাত ঝাপটে ধরলো। চোখ ফিটফিট করে ছেলেটা অরিনকে একবার দেখার চেষ্টা করলো। তার আগে অরিন শরীরের সর্বশক্তি দিয়ে তাকে নিজের দিকে টেনে আনলো। ইলহানের নিয়ন্ত্রণহীন বিশাল দেহটা তুমুল বেগে এসে অরিনের ছোট্ট শরীরের উপর পড়ে গেল। একটা গাঢ় শব্দ হলো। অরিন কয়েক মুহূর্তে চোখে মুখে অন্ধকার দেখতে পেল। 2 পায়ে তীক্ষ্ণ ব্যথা অনুভব করলো। নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইছিল। ছেলেটি অরিনের গা থেকে উঠে বসতেই অরিন নিঃশ্বাস নিতে পারল। আপনি কি সুইসাইড করতে যাচ্ছিলেন? বিচলিত ভঙ্গিতে প্রশ্নটা ছুড়ে দিয়ে অরিন হাঁপাতে লাগলো। অনেক কষ্টে উঠে বসতে পেরেছে সে, কিন্তু দাঁড়াতে পারবে নাকি এই ব্যাপারে নিশ্চিত হতে পারল না। পায়ে প্রচণ্ড ব্যথা করছে। ছেলেটার ওজন মারাত্মক। ইলহান মাথা নিচু করে চুপচাপ বসে আছে। অরিন আবার বলল, দেয়ালের ওপর উঠে দাঁড়িয়েছিলেন কেন? যদি পড়ে যেতেন? পড়ে যাওয়ার জন্যই তো উঠে দাঁড়িয়েছিলাম। মাঝখান থেকে আপনি চলে এলেন। কেন এলেন? মানুষটার কণ্ঠস্বর কেমন জড়ানো, চোখ ভালো মতো মেলতে পারছে না, আধবোঝা হয়ে আছে। অরিনের বুঝতে বাকি নেই যে মানুষটা এখন নেশাগ্রস্ত। আপনি কি অ্যালকোহলিক? কিছুটা। সুইসাইড করার জন্যই কি নেশা করেছেন? ঠিক ধরেছেন, কিন্তু কেন? আপনি সুইসাইড কেন করতে চান? আপনার জীবনটা তো অনেক সুন্দর। এত সুন্দর জীবন রেখে কোন পাগলের মরতে চায় বলুন তো? ইলহান হাসল, তাচ্ছিল্যপূর্ণ হাসি। কে বলেছে আমার জীবন সুন্দর? কেউ বলেনি। কিন্তু আমার মনে হয় আপনি পৃথিবীর সুখী মানুষদের মধ্যেই একজন, যার এত বড় বাড়ি আছে, এত সুন্দর বাড়ির ছাদ আছে, যে ইচ্ছে করলে মাথা উঁচু করে আকাশ দেখতে পারে, ঠান্ডা রুমে ঘুমাতে পারে, মা বাবা বোনদের নিয়ে দেশ বিদেশ ঘুরতে যেতে পারে। তার আবার কষ্ট কিসের? ইলহান শব্দ করে হেসে ফেলল। বরাট কণ্ঠে হাসির ছন্দটা বাজতে লাগলো দেয়ালে দেয়ালে। অরিন অবাক হয়ে তাকালো। হাসছেন কেন? আমি কি কিছু ভুল বলেছি? আপনার কি ধারণা কেবল টাকা পয়সা, দেশ বিদেশ ঘুরে বেড়ানো, আকাশ দেখা, পরিবার, এসবের মাঝে সুখ নিহিত? সুখ আসলে কিসের মাঝে নিহিত তা আমরা কেউ জানি না। তবে যখন আমরা সুখে থাকি তখন সেই সুখের মর্ম বুঝি না। সুখ নির্ভর করে আমাদের সন্তুষ্টির উপর। কিন্তু সমস্যা হলো আমরা কখনো সন্তুষ্টই না, তাই সুখ আমাদের কাছে ধরা দেয় না। ভালোই বলেছেন, কিন্তু আমার জীবনে সন্তুষ্ট হওয়ার মতো কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। ইলহানের কণ্ঠস্বর বেশ তীক্ষ্ণ। অরিন সহাস্যে বলল, এই কথা আপনি কিভাবে বললেন? সবার জীবনেই দুঃখের পাশাপাশি খুশির ব্যাপারও ঘটে। আপনার জীবনেও কি কখনো খুশির ব্যাপার ঘটেনি? হঠাৎ করে দমকা বাতাসে অরিনের শাড়ির আঁচল উঠতে লাগলো। ইলহানের লালচে চুলগুলো কপাল ছেড়ে বাতাসের সাথে খেলতে লাগলো। প্রশান্তির একটা স্পর্শ এসে শরীর ছুঁয়ে যেতে লাগলো। অরিন মসৃণ হেসে বলল, দেখলেন তো, আপনি যে মিথ্যে বলেছেন তা এইমাত্র প্রমাণ হয়ে গেল। ইলহান ব্রু কুঁচকাল। কিভাবে? এই তো এইমাত্র আপনার জীবনে খুশির ব্যাপার ঘটলো। কত সুন্দর একটা বাতাস এসে মনটা ভালো করে দিল, দেখলেন? আরও খুশি ব্যাপার ঘটবে যদি আজ বৃষ্টি হয়। বৃষ্টি বাতাসের সাথে খুশির কি সম্পর্ক আছে? যখন বৃষ্টি হয় প্রকৃতিতে একটা উৎসবের আমেজ তৈরি হয়। খিলখিল করে হাসতে থাকে আকাশ আর মাটি। তাদের হাসিতে
ঝনঝন শব্দ তৈরি হয়, পরিবেশ শীতল হয়ে ওঠে, স্নিগ্ধ একটা আওয়াজ ছড়িয়ে পড়ে। কখনো বৃষ্টির সময় জানালা আটকাতে গিয়ে বাহিরে হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা স্পর্শ করার চেষ্টা করেছেন, অথবা জানালায় মুখ বাড়িয়ে বৃষ্টি পান করেছেন? বৃষ্টি পান করার জিনিস নয়, পলিউশন থাকতে পারে। আপনি যেটা পান করেছেন সেটার থেকে বৃষ্টির পলিউশন হাজার গুণে ভালো। এখন শুনুন আমার কথা, মানুষের বড় বড় সুখগুলো ছোট ছোট জিনিসেই লুকানো থাকে। আমরা সেটা বুঝতে পারি না বলে সুখ আমাদের কাছে ধরা দেয় না। আপনি বলছেন আপনার জীবনে নাকি কখনো খুশির ব্যাপারও ঘটেনি, সবসময় দুঃখের ব্যাপার ঘটেছে। আচ্ছা সত্যি কথা বলুন তো, আপনি কি কখনো প্রিয়জনের মৃতদেহ কাছ থেকে দেখেছেন? ইলহান অদ্ভুতভাবে মাথা ঝাঁকালো। সে দেখেনি। অরিন হেসে বলল, একটা সুন্দর বড় সংসারে হঠাৎ করে হাহাকার বয়ে যেতে দেখেছেন? মা অসুস্থ, চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, কিন্তু টাকা নেই। সে টাকার জন্য আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজের জীবনে দেখার সবচেয়ে নিকৃষ্ট মানুষটির কাছে হাত পেতেছেন। ইলহান এই পর্যায়ে জবাব দিল না। অরিন নিজেই বলে যেতে লাগলো, ছোট বোন বায়না করলো খাবারের জন্য, কিন্তু ঘরে কোনো খাবার নেই। পছন্দ খিদে পেটে নিয়ে সে ঘুমিয়ে পড়ল। তখন তার ঘুমন্ত মুখের দিকে চেয়ে থেকে বুকে মোচড় দিয়েছে, ডুকরে কেঁদে উঠেছেন। যখন কাউকে বিশ্বাস করা যায় না, জীবনটাকে তখন নিশ্চল হয়ে যেতে দেখেছেন। বিপদের সময় পরিচিত মানুষগুলোর রূপ বদলানোর মতো ভয়াবহ অনুভব করেছেন। তখন বিশ্বাস ভেঙে যায়, যা ভাঙা বিশ্বাস কখনো জোড়া লাগে না। একটা জীবনে এত কষ্ট দেখার পরেও আমি যদি ছোটোখাটো বিষয়ে সুখ খুঁজে নিতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? আপনি কি আমার চেয়েও দুঃখী মানুষ? ইলহান বিস্মিত স্বরে বলল, আপনার জীবনে এত ক্রাইসিস? এসব তো কিছুই না, আরও কত ভয়ঙ্কর ঘটনা আছে। শুনলে আপনার মন খারাপ হবে, তাই না শোনাই ভালো। কিন্তু বিশ্বাস করুন, আমার না কখনো মরে যেতে ইচ্ছে করেনি। সবসময় আমি বাঁচতে চেয়েছি, একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখেছি। এই নিষ্ঠুর দুনিয়ায় এত কষ্ট নিয়ে আমরা কেন বেঁচে থাকি? সুখের আশায়। সেই সুখ যখন সত্যিই এসে ধরা দেয়, তখন যে দুঃখের স্মৃতিতে ডুবে থাকে, মুষড়ে পড়ে, তার মরে যেতে চায়, সে মহাবোকা, বড় আহাম্মক। একটা কথা সবসময় মনে রাখবেন, মরে যাওয়া মানেই হেরে যাওয়া। বিতুরা মরতে চায় আর সাহসীরা বাঁচতে। ইলহাম মাথা নিচু করে ভাবল, অরিনের থেকে তার জীবনের কষ্ট অনেক কম। বরং অরিনের কষ্টের কাছে তার নিজের কষ্ট কোনো কষ্টই নয়। এইভাবে নেশার করে মরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া ভুল হয়েছে, অনেক বড় ভুল। ভাগ্যিস মেয়েটা এসেছিল, নয়তো ইলহান বুঝতো কী করে যে সে কত বড় ভুল করতে যাচ্ছিল। হঠাৎ জমজমিয়ে বৃষ্টি নামলো। বহুদিন পর বৃষ্টিতে গা ভেজালো ইলহাম। দুই হাত প্রসারিত করে মেলে দিল, চোখ বন্ধ করে বৃষ্টির শীতলতা অনুভব করলো। আসলেই তো ভীষণ সুখ। মনে হচ্ছে যেন বৃষ্টি নয়, আকাশ থেকে সুখ বর্ষণ হচ্ছে। অরিন লাফঝাপ শুরু করলো। তার চঞ্চলতা দেখে ইলহানের মন ভরে উঠল। সামান্য বৃষ্টি মানুষের মনে এত আনন্দ এনে দিতে পারে। চঞ্চলতা, স্নিগ্ধতা, উজ্জ্বল হাসির মেয়েটিকে ইলহান বিভোর হয়ে দেখছিল। ছাদে তখন কেবল তারা দুজন। বাকিরা বৃষ্টি দেখে কবেই নিচে নেমে গেছে। অরিনের কথা তাদের খেয়ালও নেই। অরিন মুখে লেপ্টে থাকা চুলগুলো দুই হাতে সরিয়ে দিচ্ছিল। চোখ বন্ধ করে বৃষ্টির ফোঁটায় চেহারা বেজাচ্ছিল। প্রতিটা দৃশ্য ইলহানের হৃদয়কে খঞ্জনের মতো ধারালো আঘাতে ক্ষত বিক্ষত করে দিচ্ছিল। ইলহান মনে হলো এই রকম ক্ষত বিক্ষত সে 1000 বছর ধরে হতে পারবে। আফসোস হলো ভীষণ। ইচ্ছে করলো হাত দিয়ে অরিনের গাল ছুঁয়ে দিতে। হঠাৎ বজ্রপাতের শব্দ গোর কাটলো দুজনে। অরিন তাড়াহুড়ো করে বলল, আল্লাহ, আমাকে তো বাড়ি যেতে হবে, রাত 10টা বেজে গেছে। অনেক উপদেশ দিলাম, আপনি প্লিজ আর কখনো সুইসাইড করতে যাবেন না, এটা খুব খারাপ জিনিস, মনে থাকবে? ইলহান মনে মনে বলল, সব সময় মনে থাকবে। অরিন ইলহানের উত্তরের অপেক্ষা না করেই ছাদ থেকে দৌড়ে বেরিয়ে গেল। কিন্তু ইলহান দাঁড়িয়েই রইল। অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজল। তার সর্দি লেগে গেল। পরদিন সকালে জ্বর এসে টনসিল ফুটে গেল। মা কেঁদে কেটে ঘরে ডাক্তার ডেকে এনে একটা হুলস্থুল কাণ্ড বাঁধালেন। মেঘার ঠোঁট থেকে হাসি যেন নামছেই না। চোখ বড় করে মাথা দুলিয়ে দুলিয়ে খুব আগ্রহ নিয়ে সে বান্ধবীদের সাথে ইলমিদের বাড়ির নাইট পার্টির গল্প করছে। তবে মেঘার গল্পের প্রধান হিরো ইলহান, সেটা তার মুখে দেখেই বোঝা যাচ্ছে। তার চেহারায় তুমুল একটা উল্লাসী ভাব জিকমিক করছে।
চোখের দৃষ্টি চকচক করছে। জানিস, ইলমির ভাই অস্ট্রেলিয়া থেকে হায়ার স্টাডিজ কমপ্লিট করে এসেছে। দেখতে রাজপুত্রের চেয়েও কম না। ইলমি যতটা সুন্দর তার চেয়ে 10 গুণ বেশি সুন্দর তার ভাই। এত সুন্দর একটা মানুষ যে কীভাবে হয়! প্রথম দেখাতে আমি পুরো ফিদা হয়ে গেছি। আমার মনে হয় যে কোনো সাধারণ মেয়ে তাকে দেখা মাত্রই ফিদা হয়ে যাবে। উফ, আমার তো এখনও বুকের মধ্যে দপদপ করছে। রুবি গালে হাত রেখে বলল, কিন্তু ইলহান ভাইয়া হঠাৎ তোকে কেন বাড়িতে ডাকলো? মেঘের চেহারা লাজুক আভাব প্রকাশ পেল। সেটা আমি কিভাবে বলবো? তবে সেদিন না উনি আমার দিকে বারবার লক্ষ্য করছিলেন। আমি খেয়াল করেছি, পার্টিতে এত মেয়ে, উনি সবাইকে অ্যাভয়েড করে শুধু আমার দিকেই কেন দেখবে বলতো? আবার শুধু আমার দিকেই কথা বলছেন, অন্য কারোর সাথে বলেনি। এমন কেন করবে বল? আর সে মজার ছলে বলে উঠল, এবার তোকে ডেকেছে কি জন্য? প্রপোজ টপোজ করবে নাকি? দেখিস আবার। মেঘা মুখে 2 হাত চেপে বলল, তাহলে আমি সাথে সাথে হার্ট অ্যাটাক করবো? এমন কথা তোরা বলিসই না প্লিজ। আমার হার্টবিট স্টপ হয়ে যাচ্ছে। হো হো করে হেসে উঠল সবাই। মেঘা অসহায় মুখে বলল, দেখ হাসছিস কেন তোরা? অরেন দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। মেঘা এখানে বসেই একদম অনেকগুলো মিথ্যে কথা বলে ফেলেছে। মানুষ এত মিথ্যে বলে কি মজা পায়? ইলহান ভাই মেঘার দিকে একবারও তাকাননি। তিনি তো মেয়েদের সাইডেও আসেননি। পার্টি হয়েছিল ইলমিদের বাড়ির ছাদে। ইলহান সেখানে বসেছিল, সেটা একদম ছাদের বিপরীত পাশ। তিনি সারাক্ষণ একা একাই ছিলেন। একেবারের জন্যও মেয়েদের সাথে মাঝে আসেননি। শুধু ইলমি যখন সবাইকে পরিচয় করাতে নিয়ে গেল, তখন তিনি একবার মেঘার দিকে তাকিয়ে বলেছেন, হ্যালো। এইটুকু ব্যাপারকেই মেঘা ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে বলছে কেন? এতে কি মজা পাচ্ছে সে? অদ্ভুত মেয়ে মানুষ। বাড়ি ফিরেই অরিনের মন খারাপ হয়ে গেল। মা আবার হাসাদ ভাইয়ের সাথে বিয়ের বিষয়টা নিয়ে কথা বলতে লেগেছেন। অথচ অরিন কাল রাতে বলেছিল মরে গেলেও হাসাদ ভাইকে বিয়ে করবে না। গতকাল লোকটির সাথে ঘুরতে গিয়ে একটা জঘন্য ঘটনা ঘটেছে। রিকশায় ওঠার পর বারবার কাঁধে আর কোমরে হাত দিচ্ছিল হাসাদ ভাই। রিকশাওয়ালাকে বলল হুট তুলে দিতে। অরিন ইতস্ত করে বলল, হুট তুলতে হবে না। কেন তুলতে হবে না? বাহিরে কত রোদ, তোমার কষ্ট হবে। বারণ করা সত্ত্বেও তিনি হুট উঠালেন। অরিনের প্রায় দম আটকে আসছিল। সে 2 বার বলল, হাত সরান প্লিজ। হাসাদ ভাই কোনো জবাব দিল না। অরিনের চিৎকার করে কাঁদতে মন চাইল। রিকশা থামলো একটি আবাসিক হোটেলের সামনে। অরিনের চেহারা প্রায় রক্তশূন্য হয়ে গেল। কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল, আমরা এখানে কেন এসেছি? হাসাত অরিনের কাঁধে জড়িয়ে বলল, ভেতরে চলো, তোমার সাথে কথা আছে। অরিন সাথে সাথে হাত সরিয়ে দিল। কঠিন গলায় বলল, আপনি আমার সাথে ভেতরে যাব না। হাসাদের চেহারায় বিরক্তি, তবুও নরম হেসে বলল, কেন? হাত চলো না। তুমি না 5,000 টাকার কথা বলেছিলে? দেখি ব্যবস্থা করতে পারি কিনা, আসো। অরিনের কান্না পাচ্ছে। মানুষটিকে আলাদা ভেবেছিল সে, কিন্তু এখন মনে হচ্ছে উনি সাইফুল আঙ্কেলের চেয়েও বাজে। অরিনের ইচ্ছে করলো চিৎকার করে বলতে, আমি কোনো বেশ্যা না যে টাকার লোভ দেখিয়ে আমাকে রুমে নিয়ে দরজা দিতে পারবেন। কিন্তু অরিন কিছু বলতে পারল না। আর রাগে ভিজে আসছিল, কণ্ঠ কেঁপে আসছিল, চারপাশে ঝাপসা দেখতে শুরু করলো। হাসাদ বলল, কি হয়েছে অরিন? কোনো প্রয়োজনে আমাদের সবারই আছে, এত ন্যায় অন্যায় ভাবলে চলে না। আমি তোমার ভালোর জন্যই বলছি। তোমার হাতে এখন 2টো অপশন। বাড়ি ফিরে গেলে তুমি 5,000 টাকা পাবে না, বরং আরও 26,000 মিলিয়ে মোট 31,000 টাকা জোগাড় করতে হবে। আর যদি আমার সাথে ভেতরে যেতে পারো, তাহলে তোমাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। তোমার পুরো জীবন আমি গুছিয়ে দিব। তোমাকে আমি বুদ্ধিমতী মনে করি। আশা করছি তুমি নিজের ভালো বুঝবে। অরিন মনে মনে বলল, আপনি একটা জঘন্য, পচা, গন্ধযুক্ত নর্দমার কীট। অরিনকে চলে যেতে দেখে বিস্মিত হলো হাসাদ। সে ভাবেনি যে অরিন প্রস্তাবে এইভাবে প্রত্যাখ্যান করবে। ভীষণ বিরক্ত লাগলো। পান্তা খেতে নুন পায় না, তার আবার এত ভাব কিসের? হাসাদ অরিনের পাশে হাঁটতে হাঁটতে বলল, বোকামি করো না অরিন, মানুষের জীবনের সুযোগ একবারই আসে। অরিনের খুব ইচ্ছে করলো হাসাদ ভাইয়ের গালে একটা শক্ত চড় মারতে, কিন্তু পারল না। এই চড়টা পরবর্তীতে সময়ের জন্য তোলা থাকুক। 26,000 টাকা তার মুখের উপর ছুঁড়ে মারার পর না হয় অরিন চড়ের সঙ্গে 1 দোলা থুতু উপহার দিবে।
এই যে মামা, এদিকে আসুন। রিক্সা ডেকে অরিন উঠে পড়ল। হাসাদ রিক্সা ধরে দাঁড়িয়ে রইল। ধীর গলায় বলল, অরিন, আরেকবার ভেবে দেখো। অরিন গরম কণ্ঠে বলল, রিক্সা ছাড়ুন, নয়তো আমি চিৎকার করব। অরিনের রক্তিম চেহারা দেখে হাসাদের ভয় হলো। রিক্সা ছেড়ে দিল সে। অরিন কাঁদতে কাঁদতে ছোটবেলার কথা মনে করলো। এমন একটি ভয়ঙ্কর সময় তার জীবনে আরও একবার এসেছিল। সাইফুল আঙ্কেল প্রায় তাদের বাড়ি আসতেন। অরিনদের প্রতিবেশী ছিলেন তিনি। আদর করার বাহানায় বাজেভাবে অরিনকে স্পর্শ করতেন। অরিন মায়ের কাছে অভিযোগ করেছিল, অথচ মা তার কথা বিশ্বাসই করল না। বলাই বাহুল্য যে তখন সাইফুল আঙ্কেলের সাথে অরিনদের খুব ভালো সম্পর্ক ছিল। তিনি বিভিন্ন সময় অরিনদের উপকার এসেছেন। আর কিছুদিন আগে যখন মা অসুস্থ হলো, আত্মীয় স্বজনদের মধ্যে কেউ গিয়ে এলো না। সাইফুল আঙ্কেল মাকে হসপিটালে ভর্তি করিয়েছেন, হসপিটালের বিল দিয়েছেন, তার বাড়ি নিয়ে অরিনদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। যে লোকটিকে ছোটবেলা থেকে অরিন ঘৃণা করে এসেছে, নিরুপায় হয়ে তারই সাহায্যে হাত পেতে গ্রহণ করতে হয়েছে। এর চেয়ে বাজে অনুভূতি কারো জীবন আর কি হতে পারে। অরিন বাড়ি ফিরে এলো। হালিমা অরিনকে দেখে ব্রু কুঁচকে বললেন, কিরে, এত তাড়াতাড়ি চলে এলি যে? অরিন জবাব না দিয়ে নিজের রুমে ঢুকে গেল। হালিমাও পেছন পেছন এলেন। আগ্রহপূর্বক কণ্ঠে বললেন, বিয়ের ব্যাপারে কোনো কথা হলো? কি বলল হাসান? অরিন রাগী স্বরে বলল, মা, তুমি আর কখনোই আমাকে হাসান ভাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করবে না। আমি মরে গেলেও তাকে বিয়ে করব না। অরিন দরজা আটকে কাঁদতে বসল। হালিমা সেই কান্নার আওয়াজ শুনলেন না। রাগে গজগজ শুরু করলেন, যেন অরিন ভীষণ অপরাধ করে ফেলেছে। অরিন আলমারি খুলে দুটো ভারী স্বর্ণের দুল বের করলো। জীবনে কত ঝড় ঝঞ্ঝা গেছে, কিন্তু কখনো এইগুলো হাত দেওয়ার সাহস হয়নি। বাবা এই দুলগুলো বানিয়ে রেখেছিলেন অরিনের জন্য। আজ অরিনের সিদ্ধান্ত নিয়েছে এইগুলো বিক্রি করে দিবে। হাসাদ ভাই 26,000 টাকা শোধ না দেওয়া পর্যন্ত গায়ের রক্ত ঠান্ডা হবে না। ইলহান আয়নায় দাঁড়িয়ে চুলটা আবার গুছিয়ে নিল। তাকে দেখতে ভালো লাগছে তো নাকি একটু শেভ করবে। ইলমিকে জিজ্ঞেস করলো, হয় ইলমির রুমের দরজা টোকা দিতে সে বললো, কে ভাইয়া নাকি? বুঝলি কীভাবে? ইলমি হাসলো। আজকে ভাইয়া কম হলেও 10 বার তার রুমে এসেছে, শুধু মেঘা কখন আসবে এটা জিজ্ঞেস করার জন্য। এত আগ্রহের পিছনে রহস্য বুঝতে ইলমির অসুবিধা হচ্ছে না। তার বেশ ভালোই লাগছে। অবশেষে ভাইয়ার কোনো একটা মেয়েকে তো পছন্দ হলো। কিন্তু মাঝে মাঝে ইলমির মনে হয় ভাইয়ার পছন্দ করা মেয়েটি মেঘা না হলেই ভালো হতো। মেঘাকে ইলমির তেমন একটা পছন্দ নয়, কিন্তু কি করেন, ভাইয়া যেহেতু পছন্দ করেছে তাই ইলমিকেও মেনে নিতে হবে। ইলহান আয়নার দিকে সে বিভ্রান্তির স্বরে বলল, আচ্ছা ইলমি, আমার কি দাড়িটা শেভ করা উচিত? হঠাৎ দাড়ি শেভ করবে কেন? ইলহান লাজুক মুখে বলল, না, এমনি বলছিলাম, তোমাকে দাড়িতেই বেশি সুন্দর লাগে ভাইয়া। ও আচ্ছা। যদিও ইলহান জিজ্ঞেস করেনি, তবু ইলমি বলল, মেঘা ঠিক বিকেল 5টায় আসবে। 5টা বাজতে আর মাত্র 30 মিনিট বাকি। ইলহানের সাদা চেহারায় গোলাপি আবার জমে উঠল। বিব্রত কণ্ঠ বলল, আমি কি তোকে জিজ্ঞাসা করেছি? ইলমি মুখ টিপে হেসে ফেলল। বলে, জিজ্ঞেস না করলেও আমি জানি তোমার মন আকুপাকু করছে। তুমি বরং একটা কাজ করো, ঘরে গিয়ে ঘড়ির দিকে বসে থাকো। আর মাত্র 32 মিনিট। 1 মিনিট অলরেডি চলে গেছে। ইলহানের খুব অস্বস্তি লাগছে, তবুও বলল, তুই কয়জনকে আসতে বলেছিস? 5 জন। এতজনকে বলার কি দরকার ছিল? শুধু মেঘাকে বললেই হতো। তোমার চিন্তা শক্তি কি বোতা হয়ে গেছে ভাইয়া? মেঘা আমার ক্লাসমেট, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক নেই। এখন হঠাৎ যদি ওকে একা বাসায় ইনভাইট করি, তাহলে অন্যরা সন্দেহ করবে না? ও আচ্ছা, ঠিক। ইলমি হাসি এসে ছেড়ে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ইলহান বিরক্ত হয়ে উঠে এলো। না জানি মনে মনে কী ভাবছে মেয়েটা। ইলহান তো শুধু মেঘাকে ধন্যবাদ দিতে চাই, তবে এটা ঠিক যে ধন্যবাদ দেওয়ার থেকেও ইলহানের মন ব্যাকুল হয়ে আছে তার স্নিগ্ধ মুখটা দেখার জন্য। মেঘারা এলো ঠিক 6:30টায়, পুরো 1.5 ঘন্টা দেরি। এত দেরি হওয়ার কারণে মেঘার সাজগোজ মেয়েটা ভয়ঙ্কর সাজ দিয়েছে। সামান্য একটা কারণে এমন বিয়ে বাড়ি মার্কার সাজ না দিলেও চলতো। ইলমি অবশ্য মেঘাকে কিছু বলল না, কিন্তু তা বিরক্ত লাগছে। এমন একটা মেয়েকে তার ভাই যে কেন পছন্দ করলো দূর। ইলমি সবাইকে নিয়ে ইলহানের রুমে এলো, কিন্তু দেখা গেল ইলহান অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। সবাইকে বাইরে দাঁড়াতে বলে ভেতরে এসে বাইকে ডাকতে লাগলো ইলমি। ইলহান তখন স্বপ্নে মগ্ন। ভারী অদ্ভুত একটা স্বপ্ন দেখছিল সে।
স্বপ্নে অরেঞ্জ ছিল তার চেহারায় কাঁদো কাঁদো। ইলহান উতলা কণ্ঠে বলল, প্লিজ আপনি কাঁদবেন না, আমার একটুও ভালো লাগছে না। আপনার কি সমস্যা আমাকে বলুন, আমি সব ঠিক করে দিব। অরেঞ্জ শুধু কেঁদে যাচ্ছে, কোনো জবাব দিচ্ছে না। ইলহান বুকের ভেতর অসহ্য শূন্যতা অনুভব করল। তখনই ইলমিন ডাক কানে এলো, ভাইয়া উঠো, মেঘারা চলে এসেছে। ইলহান হড়বড় করে উঠে বসলো। সত্যি এসেছে? কোথায়? ইলমি মেঘাদের ভেতরে ডেকে আনলো। ইলহান সবার দিকে তাকালো, কিন্তু কাঙ্ক্ষিত চেহারাটি খুঁজে না পেয়ে হতাশ হলো। ইলমি মেঘার হাত ধরে বলে, এই যে এটা মেঘা। মেঘার হাত কাঁপছে। তার সামনে বসা ছেলেটি অতি মাত্রায় সুদর্শন। মেঘা চোখ তুলে তাকাতেই পারছে না, কণ্ঠে জড়িয়ে আসছে লজ্জায়। এমন অবস্থায় বলল, হাই। ইলহান তাকে কিছু বলল না। ইলমির দিকে সে প্রশ্ন করলে, এটাই কি মেঘা? হ্যাঁ মেঘাই তো, ওকেই তুমি আসতে বলেছিলে। ইলহান খুব বিরক্ত বোধ করছে। সবাইকে ঘর থেকে বের করে দিতে মন চাইছে, কিন্তু ভদ্রতার খাতিরে চুপ রইল। এর মধ্যে ইলমি বলল, তুই নাকি নাইট ফাইটের দিনে ভাইয়ার দিকে একটা উপকার করেছিলি, সেজন্য ভাইয়া তোকে থ্যাঙ্কস জানাতে চায়। মেঘার মনে পড়ল না সে কি উপকার করেছিল। ইলহান গম্ভীর মুখে বলল, হ্যাঁ আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনি আমাকে ধন্যবাদ কেন দিচ্ছেন? আমি না কিছু বুঝতে পারছি না। মেঘের কণ্ঠে বিভ্রান্তি। ইলহান বলল, আমিও কিছু বুঝতে পারছি না। অরণ্যের বিয়ের ব্যবস্থা খুব দ্রুত করা হলো। হাসাদ ভাই হঠাৎ বাড়ি এসে বললেন তিনি অরিনকে বিয়ে করবেন। কাজী প্রস্তুত। ঘরোয়াভাবে যত দ্রুত সম্ভব বিয়ের আয়োজন শুরু হয়ে গেল। সবচেয়ে উৎসাহী ছিলেন হালিমা। পাশের বাড়ির নাজমা ভাবি এসে হালিমার সাথে রান্নাবান্নায় হাত লাগালেন। আজকের মধ্যে কাবিন হয়ে যাবেন নাজমার মেয়ে শিউলি এসেছে অরিনকে বউ সাজাতে। হাসাদ ভাই অনেক টাকার জিনিস কিনে এনেছেন। অরিন মূর্তির মতো চুপচাপ বসে আছে, চোখের ফলকটাও ফেলছে না। সে আজ অনুভূতি শূন্য। হাসাদ ভাই যখন বাড়িতে এলেন, অরিন তার সাথে একটা কথাও বলল না, দরজা দিয়ে বসে রইল। কিন্তু মা খুব চেঁচামেচি করছিলেন। অরিন দরজা খুলতে বাধ্য হলো তখন। হাসাদ ভাই হুড়মুড় করে রুমে ঢুকে গেলেন। অরিনের পায়ে দৌড়ে বললেন, মাফ করে দাও, আমি তোমাকে চিনতে ভুল করেছি অরিন। আমার তো সব ভুল মানুষই হয়, আমি তো ফেরেশতা নই। জানি তুমি আমার উপর অনেক রেগে আছো। তোমার রাগ ভাঙানোর জন্যই এত আয়োজন। আমি কিন্তু তোমার কাছে এখন কোনো অন্যায় আবদার করছি না। বিয়ে পবিত্র বন্ধন, আশা করি এতে তোমার কোনো আপত্তি থাকবে না। অরিন থমথমে মুখে বলল, আমি আপনাকে বিয়ে করব না হাসাদ ভাই, আপনি চলে যান। লজ্জা থাকলে আপনার ওই কুকুরের মতো চেহারা নিয়ে আর কখনো আমার সামনে আসবেন না। কথাটি অরুণ খুব উচ্চস্বরে বলেছিল। মা শুনতে পেলেন রান্নাঘর থেকে। সাথে সাথে তেড়ে এসে অরিনের গালে একটা কষিয়ে চড় মারলেন। অভদ্র মেয়ে, তোকে আমি এইভাবে মানুষকে অপমান করা শিখিয়ে দিয়েছিলাম? হাসাদ বলল, থাক খালাম্মা, মাথা গরম করবেন না। অরিন না বুঝে বলেছে, আমি কিছু মনে করিনি। হালিমা গরম গলায় বললেন, আমার মেয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। অরিন বাথরুমে চলে গেল, কল ছেড়ে কাঁদতে বসলো। একটু পরে হালিমা এসে আদেশ করলেন, দরজা খোল অরিন, শিলু তোকে সাজাতে এসেছে। যদি তুই এই বিয়ে না করিস তাহলে তারিনার জেরিনকে নিয়ে আমি বিষ খেয়ে মরব। আর কত জ্বালাবি আমাদের। তোর এই বিয়েটা যে কত জরুরি সেটা কি বুঝতে পারছিস না? নাকি আমাদের ভালোটাই তুই সহ্য করতে পারছিস না? অরিন দরজা খুলে কাঁদতে কাঁদতে বলল, তুমি জানো কেন আমি হাসাদ ভাইকে বিয়ে করতে চাই না? তিনি সেদিন আমাকে ঘুরতে যাওয়ার নাম করে আবাসিক হোটেলে নিয়ে গিয়েছিলেন। আমাকে জঘন্য প্রস্তাব দিয়েছেন। এরকম একটা অমানুষকে আমি বিয়ে করব? তুমি যদি বলো এত কিছুর পরেও বিয়ে করতে হবে, তাহলে আমি তাই করব। হালিমা অবাক হয়ে চেয়ে রইলেন। একটু পর বললেন, তার উদ্দেশ্য খারাপ হলে সে নিশ্চয়ই তোকে বিয়ে করতে আসতো না। ভুল মানুষের হতেই পারে। কেউ নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করা উচিত। মায়ের উত্তর অরিনকে আর তর্কে জয়নের আগ্রহ পেল না। সে মোমের পুতুলের মতো দুর্ভাগ্যকে মেনে নিল। হঠাৎ করেই পুরো জগৎটা খুব নিষ্ঠুর মনে হচ্ছিল তার। সেখানে নিজের মাই দুঃখ বুঝলেন, সেখানে অন্য কাউকে এই দুঃখের কথা বোঝানো নিতান্তই হাস্যকর। বুকে পাথর চাপা দিয়ে অরিন বিয়ের জন্য তৈরি হচ্ছিল। শিলি কাজের ফলানোর সময় বলল, চোখের পানিটা মুছে নাও অরিন আপু, কাজল চোখে লাগছে না। অরিন আঙ্গুলের ঢগা দিয়ে চোখের জল মুছল। এমন সময় ইলমির ফোন এলো। অরিনের ইচ্ছে করছে না কারোর সাথে কথা বলতে। বারবার ফোন কেটে দিতে লাগলো সে, কিন্তু ইলমি নাছরবান্ধা অনবরত ফোন করেই যাচ্ছে। অরিনের একবার মনে হলো ফোনটা বন্ধ করে রাখে, কিন্তু করতে পারলো না। ইলমির কল রিসিভ করলো। হ্যালো অরিন, কোথায় তুই? আমি তোর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। অরিনের বুক দক করে উঠল।
এই রাতের বেলা ইলমি তার বাড়িতে কেন এলো? কি হয়েছে? তুই হঠাৎ এখানে কেন এলি? কেন, আমি কি আসতে পারি না? অবশ্যই পারিস, কিন্তু এমন না বলে কয়ে তো তুই কখনো আসিসও না। ভাগ্যিস না বলে এসেছিলাম, না হলে জানতেই পারতাম না যে তোর বিয়ে হয়ে যাচ্ছে। স্বার্থপর, আমাকে জানালি না কেন? সব কথা জানাতে ইচ্ছে করে না। অরুণের কণ্ঠে বিব্রত তীব্র হাহাকার। ইলমি কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার সাথে বাইও এসেছে। তুই একবার বাড়ির বাহিরের পেছনের রাস্তাটায় আসতে পারবি? কি হয়েছে বলতো? আগে তুই আয়, তারপর বলবো। এখন মা আমাকে বাসা থেকে বের হতে দিবে না। বিয়েটা মিটে যাক, তারপর আস্তে ধীরে কথা হবে। তোরা ভেতরে এসে বস। ইলমি তুমুল কণ্ঠে বলল, না, এখনই আসতে হবে। আন্টি বের হতে না দিলে আমি রাজি করাবো। ইলমি এই বলে ফোন রেখে দিল। অরিন দীর্ঘশ্বাস ছাড়ল। মেয়েটা কি করতে চাইছে? একটু পর হালিমে এসে বললেন, অরিন, কেউ যাতে দেখে এমনভাবে মাথায় বড় ঘোমটা দিয়ে বাইরে যা। 2 মিনিটের মধ্যে চলে আসবে। ইলমি এসেছে তোকে নিতে। হালিমা তখন এই কথা বলছেন। ইলমি তখন পেছনে দাঁড়িয়ে হাসলো। অরিন জানতই ইলমি মাকে রাজি করিয়েই ছাড়বে। মা ইলমিকে খুব পছন্দ করেন। অবশ্য তাদের যাদের টাকা পয়সা আছে তাদের সবাইকে মা পছন্দ করেন। আগে তিনি এমন ছিলেন না। ইদানিং অভাবে মায়ের স্বভাব নষ্ট হয়েছে। ন্যায় অন্যায়ের পার্থক্য তিনি বুঝেন না, শুধু বোঝেন টাকার হিসাব। কি আশ্চর্য! অরিন ইলমির সাথে বাহিরে এলো। বড় গাড়ির ভেতর বসেছিল ইলহান। ইলমি বলল, ভাইয়া তোর সাথে একটু কথা বলতে চাই। অরিন রেগে বলল, এই জন্য আমাকে বাড়ি থেকে বের করে এনেছিস? কথাটা কি পরে বললে হচ্ছিল না? পরে বললে খুব দেরি হয়ে যেত। অরিন আগামাথায় কিছু বুঝতে পারছে না। ইলমি ঠেলে অরিনকে গাড়ির ভেতর ঢুকিয়ে দিল, দরজা লক করে দিল। অস্বস্তিতে ঘাট হয়ে বসে রইল অরিন। পাশে ইলহান মাথা নিচু করে আছে। নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বলল, কেমন আছেন? ভালো আছি, আপনি? এই তো ভালো। আজ বুঝি আপনার বিয়ে? প্রশ্নটা করার সময় ইলহানের কণ্ঠ কাঁপল। অরিন কি সেই কম্পন অনুভব করেছে? অরিন উত্তরে স্মিত হেসে বলল, জি। সেই হাসিটি বিষাদ মাখা। সেদিনের মতো ফানাবন্ত স্নিগ্ধে হাসি। কেন হাসছেন না অরিন? ইলহান ইতস্ত করে বলল, সেদিনের জন্য আপনাকে ধন্যবাদ দিতে চেয়েছিলাম। এর কোনো প্রয়োজন নেই। আমি যেটা করেছি তা আমার সাধারণ দায়িত্ববোধ। এরপর শুধুই নিস্তব্ধতা। কেউ কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। অরিন বিব্রত গলায় বলল, আপনি কি আর কিছু বলবেন? ইলহানের বুক ভর্তি দ্বিধা, অনুভূতির জোয়ারে ভাসছে মন, কিন্তু বলার সাহস নেই। তবুও হঠাৎ বলল, আমি কি একবার আপনার হাতটা ধরতে পারি? অরিন ব্রু কুচকালো, কিছুটা অবাক হলেও সপ্রভিত হেসে বললেন, ঠিক আছে, ধরুন। ইলহান অরিনের হাত ধরল। তার চেহারায় তৃপ্তির হাসি ঝলমল করছে। গোরমাখা গলায় বলল, আপনি জিজ্ঞেস করেছিলেন আমার জীবনে খুশি হওয়ার মতো কোনো ব্যাপার কখনো ঘটেছে কিনা। তখন আমি জবাব দিতে পারিনি, কারণ মনে রাখার মতো কিছু খুঁজে পাইনি। কিন্তু আজ মনে হচ্ছে পেয়েছি। কি পেয়েছেন? এমন সময় ফোন বেজে উঠল। মায়ের নাম্বার। অরিন বিচলিত কণ্ঠ বলে, এই তো মা ফোন করেছেন, আমাকে যেতে হবে। অরিন গাড়ি থেকে নামতে নিলে ইলহান তার হাত আরো শক্ত করে চেপে ধরে। অরিন বিস্মিত কণ্ঠে বলল, কি ব্যাপার? ইলহান আকুল কণ্ঠ অনুরোধ করল, আমার হাতটার কিছুক্ষণ ধরে থাকবেন প্লিজ। কতক্ষণ? বড় অধৈর্য কণ্ঠে জিজ্ঞেস করল অরিন। ইলহান বিড়বিড় করে বলল, জানি না, হয়তো সারা জীবন। বাহিরে হঠাৎ বৃষ্টির তোড়ফাড় শুরু হলো। জমজম শব্দ করে হাসছে আকাশ আর মাটি। পরিবেশে স্নিগ্ধতা ছড়িয়ে পড়ছে। অরিন ইলহামের হাতটা দূরে রেখে জানালা দিয়ে বাহিরে তাকালো। মনে হলো বৃষ্টি নয়, আকাশ থেকে যেন সুখবর্ষণ হচ্ছে। সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা কেমন হয়েছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।